আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গতকালকেই পেন্টাগনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল যে ইরানের হাতে আর বেশি সময় নেই। দ্রুত সময়ের মধ্যে ইরানের অবশ্যই সমঝোতার যে প্লেস রয়েছে, টেবিল রয়েছে, সেখানে আসতে হবে। যদি ইরান দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবথেকে শক্তিশালীভাবে হামলা করার যে ক্যাপাবিলিটি রয়েছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করবেন। এটাই কিন্তু চূড়ান্ত তাদের ঘোষণা ছিল। যাই হোক, ২৪ ঘন্টা না পেরোতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই শক্তিশালী অবস্থান পরিবর্তন করেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম তাদের খবরে নিশ্চিত করছে ইরানের যে কোনো ধরনের জ্বালানি স্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদনের স্থাপনায় যেই হামলার ডেডলাইন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৫ দিনের, সেটা তিনি এখন ১০ দিন করেছেন। আগামী ১০ দিনের ভেতর ইরানের কোনো ধরনের এই ধরনের জ্বালানি সেক্টরে হামলা করবে না যুক্তরাষ্ট্র। এবং কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে ৬ই এপ্রিল পর্যন্ত ডেডলাইন, আবার কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে ৭ই এপ্রিল পর্যন্ত। মানে ১০ দিনের ডেডলাইন হিসাবে সেই পর্যন্তই সময় যায়। এখন এখানে ব্যাপক ভিত্তিতে প্রশ্ন আসছে যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন পিছিয়ে গেল, যেখানে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের ডেডলাইনের তোয়াক্কা তারা করছে না। রিসেন্টলি তারা ইসরায়েলের সর্ববৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে। হাইফার ভেতর তেলের রিফাইনারি রয়েছে যে ইসরায়েলের, সেখানে হামলা করেছে। মানে তারা এক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের ডেডলাইন মানছে না। যুক্তরাষ্ট্র তাহলে ১০ দিনের জন্য কেন পিছিয়ে গেল? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যেমনটা আশঙ্কা করছে, ইরানের বিরুদ্ধে চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন, এবং এই হামলা এইবার হবে বড় মাপে। যুক্তরাষ্ট্র এখন আর সচরাচর ছোটখাটো হামলার মধ্যে বড় কোনো সফলতা অর্জন করতে পারবে এমনটা মনে করছে না। আর এই জন্যই কিন্তু বড় প্রস্তুতি নিচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ১০ দিন হামলা পিছিয়ে দিলেও মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন, সেনা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের যে ক্যাপাবিলিটি রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা করার পরিধির, যে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ বিমান, সেগুলো মোতায়েন কিন্তু থামছে না। বরঞ্চ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের যেই সকল বড় বড় বেজ রয়েছে, মিলিটারি বেজ, সেখান থেকে তারা তাদের অস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে জমায়েত করছে। সুতরাং পরিষ্কারভাবেই বোঝা যায় যুক্তরাষ্ট্র বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক এমতো অবস্থায় ইরানের যে কট্টরপন্থী মহল রয়েছে, তারা তেহরানের পারমাণবিক বোমা তৈরির পক্ষে যে দাবি রয়েছে ক্রমশ, সেটা প্রকাশ্যেই তারা আরও শক্তিশালী করেছে এবং জেদি হয়ে উঠেছে। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। এই বিষয়টা নিশ্চিত করেছে রয়টার্স সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। বিশেষ করে গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার পর ইরানের অভ্যন্তরীণ যে রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু নতুন করে লিখন হয়েছে। দেখুন, বর্তমানে দেশটির শাসন ব্যবস্থায়, ইরানের শাসন ব্যবস্থায় রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির প্রাধান্য বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক অস্ত্র বিরোধী অবস্থান থেকে সরে আসার বিষয়টি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এর আগে খামেনির একটি অলিখিত ফতোয়া এবং নিউক্লিয়ার নন প্রফিশন টিটি এনপিটির সদস্যর পদের দোহাই, এই দুইটা কারণেই কিন্তু পারমাণবিক বোমা তৈরির বিষয়টি অস্বীকার করে আসতো ইরান। তবে বর্তমান পরিস্থিতি সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। এনপিটির চুক্তি অনুসারে কোনো দেশ যারা এই চুক্তিতে স্বাক্ষর করবে তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে না। আবার এই চুক্তির নিয়ম অনুসারে যদি তারা শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে তারা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, তার নিরাপত্তাও কিন্তু এনপিটি দেবে। সেখানে কোনো হামলার বিষয়ে কোনো ধরনের হামলা করা যাবে না। এখন এই টিটির অংশগ্রহণের অধীনে থাকার পরও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের বুশেহর যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে হামলার অভিযোগ পাওয়া গেছে, এবং ৩টি যে পরমাণু স্থাপনা রয়েছে ইরানের, সেখানেও কিন্তু হামলা হয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে এই এনপিটির যে সদস্য রাষ্ট্র রয়েছে এবং যে কাঠামো রয়েছে, তারা প্রতিকার দিতে পারেনি। এই জন্যই কিন্তু ইরানের ভেতর যৌক্তিক অবস্থান তৈরি হচ্ছে যে প্রতিষ্ঠান বা যে জাতিসংঘের সংস্থা নিজের প্রতিশ্রুতি রাখতে পারেনি, তাহলে তাদের সঙ্গে চুক্তি করার প্রতিশ্রুতি ইরান কেন রাখবে? এই বিষয়গুলো নিয়েই কিন্তু ইরানের ভেতর এখন তোলপাড় চলছে, এবং রাজনৈতিকভাবে যে কোনো মুহূর্তে বড় ঘোষণা আসবে।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রেভলিউশনারি গার্ডসের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসমিন নিউজ সম্প্রতি একটি নিবন্ধন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ইরানের উচিত দ্রুত সম্ভাব্য এনপিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ জাভেদ লাগারানিও রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই চুক্তি স্থগিতের জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন। যদিও প্রকাশ্যে কোনো দেশ এই বিষয়ে কোনো তথ্য স্বীকার করছে না, তবে গোপনীয়ভাবে এই জিনিসটাই কিন্তু প্রকাশ্যে এসেছে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য বা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করার জন্য পশ্চিমা বিশ্ব এবং এশিয়ার অন্তত ২-৩টি দেশ মিলে মোট ২২টি দেশের নতুন একটি জোট তৈরি হয়েছে, যে জোট দাবি করছে তাদের ইরানের বিরুদ্ধে সকল প্রতিক্রিয়া বা পদক্ষেপ হবে শুধু কূটনীতিক, তবে এটা যে কোনো মুহূর্তে সামরিকভাবে পদক্ষেপ নেওয়া হয়ে যেতে পারে বা রূপান্তর হয়ে যেতে পারে। পরিস্থিতি যদি এমন হয় ২২টি দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসে, তখন ইরানের অস্তিত্ব রক্ষা করার জন্য ইরানের কি করা উচিত, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন জোর তোড়পাড় চলছে। দেখুন, ইরানের অভ্যন্তরে যারা মধ্যপন্থী নেতা রয়েছেন অলরেডি কিন্তু এই অবস্থানের বিরোধী সব সময় ছিলেন, তবে বর্তমানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাস্তবিকতা, এই সকল কিছুর মধ্যে তারাও কিন্তু পিছু হটতে বাধ্য হচ্ছেন। সুতরাং যৌক্তিকতাভাবে এখন ইরানের অভ্যন্তরে পরমাণু বোমা তৈরি করার যে সক্রিয় সম্ভাবনা সেটা সর্বাধিক রয়েছে। দেখুন, একদিকে ইরান যখন পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে বড় ঘোষণা দিতে পারে, ঠিক এমতো অবস্থায় ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর বর্তমান বহুমুখী চাপের যুদ্ধে ভেঙে পড়ার যে উপক্রম হয়েছে তা নিয়ে সতর্ক করেছে দেশটির সামরিক নেতৃত্ব এবং বিরোধী দলীয় নেতারা। সৈন্য সংকট এবং সুনির্দিষ্ট রণকৌশলের অভাবে এই পরিস্থিতির প্রধান কারণ হিসাবে তারা চিহ্নিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রিসেন্টলি ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরাল জমিল নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন যে ইসরায়েল সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। সংরক্ষিত সেনারা ইতিমধ্যেই পঞ্চম এবং ষষ্ঠ দফার যে রোটেশনে তা নিয়ে কাজ করছেন। চরম ক্লান্ত বিপর্যয় হয়ে পড়ছেন তারা, ফলে ক্রমবর্ধমান যে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্যের অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দোফিন তার বক্তব্যে জানান, বিভিন্ন সীমান্তে বিশেষ করে লেবানন, গাজা, পশ্চিম তীর এবং সিরিয়ায় বাড়তি সেনার চাহিদা বাড়ছে। লেবানন সীমান্তের সামনে প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে অতিরিক্ত আইডিএফ বাহিনীর প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। এদিকে এমন পরিস্থিতিতে সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় যিনি নেতা রয়েছেন ইসরায়েলের এয়ার লাপিদ, তিনি তার বক্তব্যে বলেছেন আইডিএফকে সমর্থনের বাইরে ব্যবহার করা হচ্ছে, তার যে সামর্থ্য রয়েছে তার বাইরে তাদের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন সরকার কোনো স্পষ্ট কৌশল বা প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠিয়েছে এবং সংকট মোকাবেলার জন্য ইসরায়েলের যে হারিদি সম্প্রদায় রয়েছে, ইসরায়েলের হারেদি ইহুদি, তাদের জরুরি ভিত্তিতে এই সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক করার বিষয়ে কিন্তু জোর দাবি তুলছেন ইসরায়েলের এই বিরোধী নেতা, যেখানে অভ্যন্তরীণভাবেও কিন্তু আরেকটি সংকট হয়তো তৈরি হতে পারে এই ধরনের পদক্ষেপ নিলে। দেখার বিষয় এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বড় মাত্রায় ইরানের বিরুদ্ধে যে পদাতিক হামলার উচ্চবিলাসী স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটা তারা কি করে বাস্তবায়ন করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।